ট্রাম্প যে তারিফ লাগিয়েছে তার ফলে মার্কেটের উপরে বেশিরভাগই বিনিয়োগকারী আস্থা হারিয়ে ফেলেছে এবং তার জন্য আমাদের কি করা উচিত, কিভাবে আমরা বা বিনিয়োগকারীরা একটা মার্কেটের উপর আস্থা ফিরে পেতে পারি বা এই সময় আমাদের কি করা উচিত সেগুলো নিয়ে আমি একটু ডিসকাশন করব এবং মার্কেট কেন পড়লো সেগুলো নিয়েও একটু ডিসকাশন করব। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে যে মার্কেট এতটা পড়ে গেল সেটা তো আমরা জানি বা দেখেছি, তবু একটু বলে দিই যে মার্কেট পড়ার পেছনে বেশ কিছুটা কারণ আছে। এক নম্বর তো ট্রাম্পের তারিফ আছে, সেটা তো সবাই বলেছেন, সেটা নিয়ে আমি এক্ষুনি ডিটেলসে যাব না। তার আগে একটু বলে দিই যেটা মেন কারণ, উল্লেখযোগ্য কারণ হলো সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছে, যেটাকে আমরা রিসেশন বলছি। আর একটা হচ্ছে ট্যাক্স ইমপ্লিমেন্টেশন, যেটা খুব একটা বড় আঘাত দিচ্ছে মার্কেটে এবং বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করছে। এই যে বিশ্ব অর্থনৈতিক মন্দার আশঙ্কা, এটা একটা কি মন্দার আশঙ্কায় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ ধীরে ধীরে একটু করে লস হলেও অনেকে লস বুক করেও বেরিয়ে যাচ্ছেন, তো বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন, যার ফলে শেয়ার বাজারে একটা পতন এসে যাচ্ছে, অটোমেটিক্যালি একটা প্যানিক সেলিং বা একটা ফিয়ার কাজ করছে। আর এই যে শুল্ক আরোপ করেছে, এই শুল্ক আরোপে করার ফলে মুদ্রাস্ফীতি বাড়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে বিশ্বজুড়ে এবং একটা মন্দা দেখা দিতে পারে, যা শেয়ার বাজারের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা একটা কারণ। এবং এর সঙ্গে সঙ্গে আমরা জানি যে যেটা অলরেডি আমাদের যে আরোপটা করেছে ট্রাম্প, সেটা হচ্ছে চীনে 34% এক্সট্রা, আগে ছিল 20%, দুটো মিলে হলে 54%। চীনের উপর সবথেকে বেশি, ইউরোপীয় ইউনিয়নের উপর 20%, ভারতের উপর 26% এবং ভিয়েতনামের উপর 46%, তাইওয়ান 32%, জাপান 24%, দক্ষিণ কোরিয়া 25%, থাইল্যান্ড 36%, সুইজারল্যান্ড 31%, ইন্দোনেশিয়া 32%, মালয়েশিয়া 24%, কম্বোডিয়া 49%, যুক্তরাজ্য 10%, ব্রাজিল 10%, দক্ষিণ আফ্রিকা 30%, কানাডা ও মেক্সিকো 25% ও 10%, অন্যান্য সব দেশ ম্যাক্সিমাম 10%। আর গাড়ির উপরে 25%, এটা 3rd এপ্রিল থেকে গাড়ির উপরে এটা অ্যাপ্লাই হবে এবং 3rd মে থেকে হবে যন্ত্রাংশের উপরে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর 25% করেছে, সেটা অ্যাপ্লাই হবে 12ই মার্চ থেকে। এই যে এই সমস্তগুলি করার ফলে একটা বাজারে একটা ডামাডোল সৃষ্টি হয়েছে এবং মার্কেটের উপর আস্থা হারিয়ে ফেলছে। বিশেষ করে একজন ব্যক্তি এমনভাবে ডিসিশন নিচ্ছেন, তার ফলে সারা গ্লোবাল মার্কেট পড়ে যাচ্ছে। সেটা আমরা নিশ্চয়ই দেখেছি। গ্লোবাল মার্কেট অলরেডি যদি আমরা দেখি গ্লোবাল মার্কেট কিভাবে পড়ে গেছে, আমরা দেখেছি গতকাল যেটা ম্যাক্সিমাম পড়ে গেছে সেটা হচ্ছে আমেরিকান ইন্ডিস প্রচুর পড়ে গেছে। তার মধ্যে S&P 500 প্রায় 5%-এর মতো পড়েছে, ডাউ জোন্স 4%-এর মতো পড়ে গেছে, আর ন্যাসডাক 5.41% পড়ে গেছে। মানে ভাবাই যায় না কি পরিমাণ পড়েছে। সেখানে নিফটি তো সেই পরিমাণে অনেক কমই পড়ছে, আজকে 1.49% পড়েছে নিফটি। সেই হিসাবে নিফটির একটা এখন ধীরে ধীরে সাপোর্ট লেভেল এসে গেছে 22,800, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে ওয়ার্ল্ড মার্কেটে একটা ভালো ক্রাইসিস এসেছে, সেটা ডাউ জোন্স, ন্যাসডাক, S&P, ক্যাক, ড্যাক্স, FTSE সবই পড়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে তার সঙ্গে সঙ্গে এফআইআর একটা ডাটা, যে সেলিং ডাটা আসছে, লাস্ট 4 দিনে এফআইআর একটা ভালো মতন সেল করে দিল। তো আবার টানা 4 দিন এফআইআর সেল করলো, সেগুলো আমরা দেখেছি। তো আলটিমেটলি সেগুলো যদি আমরা দেখি, তাতে করে দেখা যাচ্ছে যে সমস্ত কিছু একটা মার্কেটের উপর নেগেটিভ একটা ইম্প্যাক্ট চলে আসছে। তো বিশেষ করে যারা বিশেষজ্ঞ আছেন বা অ্যানালিস্ট, তাদের আমরা যদি মতামত দিই, তাতে দেখা যাচ্ছে মূলত বিশ্বের একটা রিসেশন একটা ইঙ্গিত দিচ্ছে। এই নয় যে রিসেশন এসে গেল, এটা একটা ইঙ্গিত। এই ইঙ্গিতের জন্য ভারতীয় লগ্নিকারীদের সতর্ক হয়ে পোর্টফোলিও ঢেলে সাজাতে হবে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের অনেক কিছু ভাবতে হবে, কি করা উচিত সেগুলো আমি একটু পরে বলে দেবো। তো এই সব কারণে ওয়ার্ল্ড মার্কেট ম্যাক্সিমাম প্রত্যেক মার্কেট পড়ে যাচ্ছে প্রচুর। তো সেই
এখন আমাদের যদিও ছোট ছোট ঋণ কর্পোরেট লোন পোর্টফোলিও হ্রাস পেয়েছে, এইচডিএফসি ব্যাংকের কর্পোরেট লোন পোর্টফোলিও কমে যায়, বাজারের উপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। যদিও আজকে এইচডিএফসি ব্যাংক একমাত্র প্রচুর মার্কেটকে ধরে রেখেছিল, নাহলে আরও হয়তো মার্কেট অনেকটা পড়ে যেত। তো সামগ্রিক আয়ের উপর একটা প্রত্যাশা হ্রাস হয়ে যাচ্ছে, এগুলো একটা দেখার ব্যাপার আছে। হোয়ারাস বাণিজ্যিক এবং গ্রামীণ ব্যাংকিং যে ঋণ দেয় সেগুলি একটা বাজারে ভালো বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেটা একটা ইতিবাচক হওয়ার কথা ছিল। যেহেতু আদার্স এগুলো এত বেশি ইম্প্যাক্ট করে যাচ্ছে মার্কেটে, এই পজিটিভ নিউজগুলো তখন খুব একটা প্লে করতে পারছে না। তো এই সমস্ত নিউজগুলি দেখে আমরা বুঝতে পারছি মার্কেটে একটা হতাশা ভাব আসছে। তো সেগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের যেটা মেন করতে হবে সেটা আমি একটু পরে বলে দেবো। তার আগে আমি আপনাদের কমেন্ট সেকশানে যে কমেন্টগুলো দিয়েছেন সেগুলো আমি বলবো আজকে, এবং আপনারা আবার কমেন্ট দেবেন। তারপর কিভাবে এই জায়গা থেকে আমাদের কাজ করা উচিত বা কিভাবে কাজ করব, এই সময় দিশাহারা হলে চলবে না। এমন স্টক মার্কেট এমন একটা জায়গা, এটা একটা ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমি এখানে প্লে করে। অতএব এই জায়গাটাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। এখানে খালি ইনভেস্টমেন্ট করে দিলে হবে না, এখানে প্রচুর জায়গা আছে। ইন্ট্রাডে আছে, সুইং ট্রেডিং আছে, অপশন ট্রেডিং আছে, এবং তারপরে ক্রিপ্টো আছে। ক্রিপ্টোতে প্রচুর এখন সুবিধাজনক জিনিস আছে, সেগুলি আমি আপনাদের বলবো। তো আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলো দিয়েছেন তার আগে একটু আমি জানিয়ে দিই, নেক্সট যে 6 এপ্রিলের যে ব্যাচ সানডে শুরু হচ্ছে সেটা এখন আর নেওয়া হচ্ছে না, আবার নেক্সট ব্যাচের জন্য নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে মের 27 তারিখ নাগাদ একটি ব্যাচ শুরু হবে, আর ক্রিপ্টোর আরেকটি ব্যাচ শুরু হবে এই মাসের শেষের দিকে। আর অফলাইন যে আবার নতুন ব্যাচ শুরু হবে সেটা হচ্ছে মে মাসের শেষের দিকে। এটা খেয়াল রাখবেন, যেখানে আমরা সুইং ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, অপশন ট্রেডিং শেখাই এবং ক্রিপ্টো শেখানো হয়। ক্রিপ্টোর একটা ভালো অ্যাডভান্টেজ পয়েন্ট হলো, আমাদের অপশন মার্কেটে যেমন আমরা নির্দিষ্ট টাইমের জন্য বাই করি, একটা পার্টিকুলার টাইম থাকে, ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, তার মধ্যে আমাদেরকে স্কোয়ার আপ করে দিতে হয়। কিন্তু ক্রিপ্টো মার্কেটে ফিউচারে যদি আমরা কাজ করি, সেটা আপনি যতদিন খুশি রাখতে পারেন, শর্ট সেল করেও রাখতে পারেন, এখানে কোনো টাইম বাইন্ডিং বা লিমিটেশন নেই। ক্রিপ্টোর একটা বিশাল অ্যাডভান্টেজ, যারা জানেন না একটু দেখে নেবেন বা বুঝে নেবেন। আর এখানে শর্ট সেলও করা যায়, আবার নিচে চলে আসলে বাইও করা যায়, ওভারবট ওভারসোল্ডে খুব ভালো কাজ করা যায়। এখানে মাত্র দুটিতে অপশন করা যায় আমরা যেখানে কাজগুলি করি, সেটা বিটকয়েন এবং ইথেরিয়াম। তো অপশন করার প্রয়োজনই নেই, এখানে অপশানে ইন্টারডেতেই শেষ হয়ে যায়, এখানে মাসের ব্যাপার নেই। সবথেকে বেটার হলো ফিউচারে যদি আমরা কাজ করি, অর্থাৎ আমরা যেমন ইকুইটি মার্কেটে কাজ করি, একটা রিলায়েন্স যদি বাই করি, একটা টিসিএস যদি বাই করি, আমরা দীর্ঘদিন ধরে রাখতে পারবো। ঠিক এক্স্যাক্টলি ক্রিপ্টোতেও তাই, আমরা বাই করছি ফিউচারে বা সেল করে দিচ্ছি, শর্ট সেল যেটাকে বলি, এটা দীর্ঘদিন আমরা রাখতে পারবো, কোনো টাইম লিমিটেশন নেই। প্রোভাইডেড নিজেদের টাকাতে কাজ করতে হবে, লিমিটেশন বেশি নিলে বা লিভারেজ বেশি নিলে তখন প্রবলেম হয়। তো এরকম অপশন মার্কেটের বা ফিউচার মার্কেটের অনেক অ্যাডভান্টেজ আছে। আর এই সময় যারা মার্কেট খুব একটা ফ্ল্যাকচুয়েট করে, খুব ভোলেটাইল থাকে, তখন অপশন মার্কেটে কাজ করা সবথেকে বেটার, বিশেষ করে হেজ করে, সেটা তো আমি বারবারই বলে থাকি। আর এখন যা সিচুয়েশন, একটা প্যানিক সিচুয়েশন এসেছে, এটা খেয়াল রাখতে হবে যে 22,800 ভাঙছে কিনা, সেটা একটু আমাদের জানতে হবে। আপনারা যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আপনাদের আমি একটু বলছি। মিস্টার স্বপননাথ জানতে চেয়েছেন, ওএনজিসি 300 রুপিসে 100 পিস শেয়ার বাই করেছি, এটা নিয়ে যদি কিছু বলেন। ওএনজিসি এখন তো তার থেকে দাম অনেকটাই পড়ে গেছে, 250-এর নিচে এসে গেছে, নিশ্চয়ই দেখেছেন। আমরা যদি 300 বাই করা থাকে, আপনাকে ওয়েট করতে হবে, অথবা পরে আমি সাপোর্ট বলে দেবো, মার্কেট স্টেডি হলে সেরকম জায়গায় আরও একটু বাই করতে হতে পারে। তো ওএনজিসি যেহেতু গভর্নমেন্ট সেক্টরের স্টক, এখানে এফআইআই ডিআইয়ের একটা ভালো ইনভেস্টমেন্ট আছে, গভর্নমেন্ট নিজস্ব হোল্ডিংও আছে, এটা স্টক হিসাবে লং টার্মে ভালো। মিস্টার আশিস বরণ সরকার জানতে চেয়েছেন, কল্যাণ জুয়েলার্স 767 কেনা এখন কি করা উচিত।
কল্যাণ জুয়েলার্স 767 থেকে অনেকটা পড়ে গেছে, এখন 400-500 নিচে চলে এসছে, 470 থেকে 90-এর মধ্যে একটা 80-90-এর কাছে রান করছে। এটার একটা সাপোর্ট রাখতে পারেন 459, এই জায়গায় একটা সাপোর্ট রাখতে পারেন কল্যাণ জুয়েলার্স। এটা হাই গেছলো 795-এর মতো। বুক ভ্যালু এটার খুব কম আছে 42, ফেস ভ্যালু আছে 10, এখনও স্প্লিট করেনি। এফআই ডিআই ভালো হোল্ডিং আছে, এফআই মোর দেন 16%, ডিআই মোর দেন 13%। গৌরাঙ্গ শাহ জানতে চেয়েছেন ডুকন ইনফ্রা নিয়ে কিছু বলুন, বাই আছে 7 টাকা। এটা এখন 5 টাকার নিচে চলছে, 5 টাকার কাছাকাছি। এটা একসময় হাত গিয়েছিল 11 টাকা, স্প্লিট হয়ে গেছে। অন্বেষা ভৌমিক জানতে চেয়েছেন বন্ধন ব্যাংক 210 টাকায় কেনা আছে, চলছে 140, কি করব? তো এই মুহূর্তে তো যেহেতু 210-এ কেনা আছে, আপনাকে এখন অ্যাভারেজ করতেই হবে, এছাড়া আদারওয়াইজ কোনো ওয়ে নেই। এখন অ্যাভারেজ কোথায় করবেন সেটা খুব বোঝা মুশকিল। মার্কেটের দিকে নজর রাখুন, আমি পরবর্তীকালে সাপোর্ট বলে দেবো, মার্কেটকে স্টেডি হতে দিন, সেই জায়গাতে কিনবেন। ভবানী প্রসাদ মিত্র আইজিসিআইএল নিয়ে কিছু বলুন। এটা দেখুন খুব ছোট স্টক, দাম চলছে 6 টাকার কাছাকাছি, এটা নিজেরা একটু দেখে নেবেন। নীলিমা পাল জানতে চেয়েছেন এবং অমল পাল জানতে চেয়েছেন ভোল্ট অ্যাম্পিয়ার ট্রান্সফরমার বাই করতে চায় 6000, 10 পিস ফিউচার স্প্লিট অ্যান্ড বোনাস হয়তো পাবো, জানাবেন। কি জানতে চেয়েছেন সেটা ঠিক বুঝতে পারলাম না, আপনাদের আছে না বাই করতে চাই এরকম এটা লিখেছেন। যাই হোক, এটা দাম চলছে এখন 6765 এরকম জায়গায়। এটা হাই গেছলো 14,800, মানে 50%-এর উপরে স্টকটা পড়ে গেছে। বুক ভ্যালু আছে 1401 টাকা, ফেস ভ্যালু এখনও 10 টাকা আছে, স্প্লিট হয়নি। এফআইআর কাছে 26% শেয়ার আছে, এফআই একটু সামান্য মাইনাস করেছে। ডিআই কিন্তু এটা স্টক বাড়িয়েছে, এখন 23.70% আছে। মিস্টার পীযূষ সামন্ত জানতে চেয়েছেন আমি এনআইএসএম কোর্স করতে চাই, এক্সাম দিতে চাই, কোন কোন এক্সাম দিলে ভালো? দেখুন ভিডিওর মধ্যে, তবু আমি খুব শর্ট করে বলে দিচ্ছি। একটা দেবেন কারেন্সি মার্কেট, একটা আছে এটা দিতে পারেন, আর একটা আছে ডেরিভেটিভ মার্কেট, যেটা ইকুইটি ডেরিভেটিভ। এই দুটো এক্সাম খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখে নেবেন। এই দুটো এক্সাম দিলে খুব ভালো এবং এগুলোর অনেক কাজও আছে। ওম প্রকাশ মাহাতো জানতে চেয়েছেন ইয়াথাট হসপিটাল নিয়ে কিছু বলবেন। এই যে হসপিটালটার কথা লিখেছেন, এটার হাই ছিল 693, এখন তো বুক ভ্যালু আছে প্রায় 97-এর মতো, ফেস ভ্যালু 10, এফআইআর কাছে প্রায় 10% শেয়ার আছে, ডিআইয়ের কাছে 11.50% শেয়ার আছে। অরূপ কুমার প্রামাণিক জানতে চেয়েছেন প্লিজ ডিসকাস জেনসার টেকনোলজি, উইল ইট বি দ্য ফিউচার ডেভেলপড? যেমন এখন তো দাম চলছে 650-এর কাছাকাছি, এটা হাই গেছলো 985, এটা ফেস ভ্যালু 2 আছে, এফআইআর কাছে 15% শেয়ার আছে, ডিআইয়ের কাছে প্রায় 20% শেয়ার আছে। এটার একটা সাপোর্ট আমরা রাখতে পারি 624 টাকা, একটা সাপোর্ট রাখতে পারি, দ্যাট ইজ জেনসার টেকনোলজি। জানতে চেয়েছেন জুবের আহমেদ ন্যালকো 181-এ বাই করেছি, এখন কি করব? আজকে দেখুন ন্যালকো প্রচুর পড়ে গেছে, ন্যালকো আজকে প্রায় 8% এরকম অ্যারাউন্ড, যতটুকু দেখেছি বা মনে আছে। 157 টাকার কাছাকাছি দাম চলছে, এর বুক ভ্যালু আছে 86 রুপিস, হাই গেছলো 263, একসময় ন্যালকো প্রচুর বাড়ছিল। এফআইআর কাছে 14% শেয়ার আছে, ডিআইয়ের কাছে আছে 18%-এর মতো শেয়ার আছে। এটা একটা সাপোর্ট লেভেল আমরা মেনটেন করতে পারি 147। দিবাকর সরকার জানতে চেয়েছেন অল কার্গো লজিস্টিক্স অ্যাভারেজ বাই আছে 49, কি করব? এখন দাম চলছে 30, তো কতই কেনা ছিল বা অ্যাভারেজ বাই 49 বলছেন, আমি জানি না। এখন তো দাম চলে এসছে 30 টাকার কাছাকাছি বা তার নিচে এরকম জায়গায়, এটা হাই এলো 78, তো এখন আবার ওয়েট করুন, আরও যদি পড়ে সেখানে আরও একটু অ্যাভারেজ করতে হবে, আদারওয়াইজ ওয়েট করতে হবে। এটা এফআইআর কাছে 11%-এর মতো শেয়ার আছে, ডিআইয়ের কাছে 2.25% শেয়ার আছে। অসীম দেবনাথ জানতে চেয়েছেন এমআইসি ইলেকট্রনিক কারেন্ট প্রাইসে বাই করা যাবে? দেখুন এমআইসি ইলেকট্রনিক্স আমার যতটুকু মনে আছে, আমার একবার দুবার ট্রেডিং হয়েছিল ওই 90 টাকার কাছাকাছি, এখন সেটা অনেক নিচে চলে এসেছে, এখন প্রায় দাম 50 টাকার কাছাকাছি প্রায় চলছে। এটা হাই চলে গেছিলো 115 টাকা,
তো এই স্টকটা খারাপ না, এটা এই লেভেলে একটু দেখা যেতে পারে। এটা কিন্তু প্রমোটারের কাছে খুব সামান্য পরিমাণ সেটা শেয়ার আছে, এটা একটা খুব বড় নেগেটিভ পয়েন্ট, এটা একটু খেয়াল রাখবেন। আর এফআইআর কাছে অনেকটা শেয়ার আছে, প্রায় 23%, ডিআইয়ের কাছে আছে 9.31%। এফআইআর এবং ডিআই দুজনেই এই স্টকটা কিছুটা করে বাড়িয়েছে। কৃষ্ণ মাহাতা জানতে চেয়েছেন আমদি নিয়ে কিছু বলুন। এটার দাম 45 টাকার কাছাকাছি চলছে, হাই গেছিল 87, বুক ভ্যালু 83, বুক ভ্যালু ভালো আছে, ফেস ভ্যালু 10, আরওই কিন্তু নেগেটিভ পজিশনে চলছে, এফআইআর ডিআর কাছে কোনো শেয়ার নেই। সুচেতা চৌধুরী জানতে চেয়েছেন নারায়ণা হসপিটাল এবং অ্যাপোলো হসপিটালের মধ্যে কোনটি ভালো? দুটোই ভালো, তবু আমি একটু ফান্ডামেন্টাল সাইড থেকে আমি আপনাদেরকে একটু ডিসকাস করে দিচ্ছি। নারায়ণার প্রমোটারের কাছে 64% শেয়ার আছে, আর এফআইআর কাছে 9.45, ডিআইয়ের কাছে 8.68। এফআইআই একটু কমিয়েছে কিন্তু ডিআই বাড়িয়েছে। এটার বুক ভ্যালু খুব সামান্য আছে 157। এই স্টকটার দাম তো আছে 1680 টাকার কাছাকাছি, ফেস ভ্যালু 10 আছে। কিন্তু অ্যাপেলো হসপিটালের ফেস ভ্যালু আছে 5, এফআইআর কাছে 45% শেয়ার আছে, প্রচুর শেয়ার আছে এফআইআর কাছে, কিন্তু প্রমোটারের কাছে খুব কম শেয়ার আছে 29%, আর ডিআইয়ের কাছে 20% আছে হোল্ডিং। তো এফআইআই কিছুটা কমেছে, ডিআই কিছুটা বেড়েছে। এটার দাম চলছে 6700 টাকার উপরে। তো দুটোর মধ্যে কম্পেয়ার করলে প্রায় 4 টাইমস আছে অ্যাপেলো হসপিটালের দাম ফ্রম নারায়ণ হসপিটাল, যেটা নারায়ণ হৃদয়ালয় বলা হয়, সে নারায়ণ থেকে অ্যাপেলো হসপিটালের দাম 4 টাইমস। হিসাব মতো দেখতে গেলে নারায়ণ হসপিটাল এখনও অনেক বাড়ার জায়গা রাখে, ফেস ভ্যালু 10 আছে। আর অ্যাপেলো তো নিঃসন্দেহে ভালো শেয়ার, একটা নিফটি 50-র মধ্যে আছে, কিন্তু স্মল ইনভেস্টরদের জন্য আমার মনে হয় নারায়ণ হৃদয়ালয় এখন ভালো পজিশনে আছে। যারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যাদের লসে আছে বা অনেকটা পরিমাণ লসে আছে, সেগুলো আপনারা জানাবেন, আমি যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট সেকশনে কমেন্ট আপনারা পাঠাবেন। আর যেটা আপনাদেরকে একটা বলার বিষয় আছে যে এই অবস্থায় যে মার্কেট যেখানে চলছে, এখানে আমাদের কি করা উচিত সেটা একটু আমাদের ভাবা উচিত, যে কি করলে আমরা আরেকটু বেটার প্রসপেক্ট, একটু বেটার অ্যাচিভমেন্ট পেতে পারি মার্কেটে। মার্কেট হয়তো আরও পড়লেও পড়তে পারে যা চলছে বা যা দেখা যাচ্ছে। তো আমাদের 1 নম্বর পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনে আসতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। যে স্টকগুলো আগামী দিনে একটা ভালো সেক্টর যেগুলো আছে আগামী দিনে ভালো বাড়তে পারে, সেই সেক্টরের স্টক কিনতে হবে। আর যে সেক্টরগুলো গ্রোথ ভালো হবে না, সেই সব সেক্টর থেকে একটু বেরিয়ে আসতে হবে, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করতেই হবে। যেগুলো খুব সামান্য পরিমাণ লস আছে অথচ খুব একটা ভালো ফান্ডামেন্টাল শেয়ার নয়, ধরুন 5-10% লস আছে, সেইগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। পারলে কিছু শেয়ার সেখান থেকে বেরিয়ে ভালো পোর্টফোলিও করতে হবে, ডাইভার্সিফিকেশনটা একটু ভালো করতে হবে, যেগুলো ভালো শেয়ার, যাদের ফান্ডামেন্টাল ভালো এবং আগামী দিনে যে সেক্টরটা ভালো বাড়তে পারে। আর যাদের অনেক উপরে কেনা আছে এখনও বিক্রি করতে পারেননি, তাদেরকে অ্যাভারেজ করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আর একটা যেটা জিনিস, যারা অপশন মার্কেট ভালো করে শিখেছেন বা জানেন, তারা এই সময় একটু হেজ করে অপশন মার্কেটে কাজ করলে একটা ভালো পজিশন পাবেন। এবং আগের দিন আমাদের কল বাই পুট বাই করা ছিল ব্যাঙ্ক নিফটির এবং নিফটির, দেখা গেল কলগুলো যেহেতু মার্কেট পড়ে গেল, কলটা যে পরিমাণ পড়লো তার থেকে পুটটা অনেক পরিমাণ বেশি বাড়লো। তো এই অ্যাডভান্টেজটা আমরা কিভাবে পেলাম? এই অ্যাডভান্টেজটা পেলাম যেহেতু মার্কেট একসাথে প্রচুর পড়ে গেছে, তখন ওয়ান সাইডে খুব বেশি প্রফিট হয়, আরেকটা সাইডে লসটা সেই পরিমাণ হয় না। তাহলে হেজ করা ছিল বলে কোনো টেনশনও নেই, অথচ প্রফিট হয়ে বেরিয়ে গেল। এই রকম সিচুয়েশনে যখন খুব হাই ভোলেটাইল হয় মার্কেট, তখন এই হেজ করা থাকলে কোনো প্রবলেম হয় না, কিন্তু ওয়ান সাইডে গেম খেললে তখন একটু অসুবিধা হয়। অথবা খুব ভালো করে মার্কেট সম্বন্ধে জানতে হবে, বিশেষ করে অপশন মার্কেট জানেন খুব স্লিপারি, এখানে 90-95% লোক লস করে। এই অপশন মার্কেট ভালো করে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সেটা আপনারা চেষ্টা করবেন, তারপরে অপশন মার্কেটে আপনারা ইনভেস্ট করবেন, আদারওয়াইজ করবেন না। তো এই সমস্তগুলো যদি আমরা একটু ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের লসটা একটু
লিমিটেশন কমে যাবে, একটু মিনিমাইজেশন হয়ে যাবে লসটা। এইভাবে কাজ করতে হবে আমাদের, তবে আগামী দিনে আমরা আরও ভালো এগোতে পারবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। এই মাসের লাস্টের দিকে একটি ক্রিপ্টো ব্যাচ হবে এবং পরের মাসের লাস্টের দিকে আরেকটি অফলাইনের ক্লাস শুরু হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না, দরকার হলে ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।